আসসালামু আলাইকুম। কিটোজেনিক ডায়েট আমাদের স্বাস্থ্য রক্ষার জন্যে অত্যন্ত উপকারী। তবে এই ডায়েটে যেহেতু শর্করা ভিত্তিক মজার খাবারগুলো খাওয়া বন্ধ করে দিতে হয় অথবা সাংঘাতিকভাবে কমিয়ে ফেলতে হয়, এটা অনেকেই পছন্দ করেন না। আমাদের দেশে বিশেষ করে যারা ভাত এবং ভাত খেতে রীতিমতো নেশাগ্রস্ত, যে তাদের ভাত না খেলে রাতে ঘুম হয় না, তারা সেজন্যে কিটোজেনিক ডায়েটের কথা শুনলেই আ খানিকটা উৎসাহ হারিয়ে ফেলেন। তো আজকে এইরকমই যারা আম আ ভুগছেন, এইরকম যাদের অবস্থা, তাদের জন্যে কিছু তথ্য নিয়ে এসেছি। আপনি আম খাবারের খাওয়ার সময় কোন ধরনের খাবারগুলো আগে খাবেন, কোন ধরনের খাবারগুলো পরে খাবেন, তার উপর ভিত্তি করে এই আমাদের দেহ আম যে রক্তের মধ্যে যে আম চিনির সিক্রেশন হয় বা চিনি মিশে যায় বা ওদিকে ইনসুলিন হরমোন নিঃসরণ হয়, এই ব্যাপারগুলো এই কোন খাবারটা আগে খাবো, কোনটা পরে খাবো, এর উপর ভিত্তি করে আমরা খানিকটা নিয়ন্ত্রণ করতে পারি। এবং এই বিষয়ে আমাদেরকে আজ তথ্য দিচ্ছেন আ ডেভ অ্যাসপ্রে। চলুন আমরা তার মুখ থেকেই বিষয়টি সম্পর্কে শুনি। আমি মাঝে মাঝে থামিয়ে বাংলা অনুবাদ করে দেব আপনাদেরকে। চলুন শুরু করি। Eat protein first, then eat your vegetables, and then eat your rice or your dessert. তিনি বললেন, "প্রথমে আপনি আমিষ জাতীয় খাবারগুলো খাবেন। মাছ, মাংস, ডিম অথবা যারা এগুলো কিনে খেতে পারবেন না, তাদের ক্ষেত্রে আ ডাল জাতীয় খাবারগুলো চেষ্টা করবেন অধিক প্রোটিন সম্পন্ন খাবারগুলো ১ম এ খেতে এবং তারপরে খাবেন হচ্ছে শাকসবজি এবং সবশেষে খাবেন যদি আপনার ভাত খেতে খুব ইচ্ছে হয় তাহলে সবশেষে খাবেন ভাত। তো এটি করলে যেটা হবে সেটা হচ্ছে যে যেহেতু শুরুতেই আপনি আমিষ খেয়েছেন এবং শাকসবজি খেয়েছেন তখন আপনার পেটে আর খুব বেশি ক্ষুধা থাকবে না। ফলে আপনি ভাত খেতে পারবেন খুব অল্প। আর তাতে ভাত খাওয়ার যে অ্যাম তৃষ্ণা বলতে পারি যদি যে আকাঙ্খা সেটাও মিটে যাবে। আবার এদিকে আপনার ভাত খাওয়ার কারণে রক্তে চিনির মাত্রা সাংঘাতিকভাবে বাড়বে না। And then it works and you don't get a spike. And if you're worried about a spike because you're obese, এবং এই উপায় অনুসরণ করলে আপনার রক্তে চিনির মাত্রা হঠাৎ করে বাড়বে না। কারণ ১ম এ আপনি আমিষ খেয়েছেন এবং তারপরে শাকসবজি খেয়েছেন যেগুলো কিনা আম এরপরে ভাত খেলেও সেই ভাতের মধ্যে যে চিনিটা রয়েছে সেটাকে হজম হয়ে আমাদের রক্তে প্রবেশ করার পথে সেটা ওই আগের খাবারগুলো একটা বাধার মতন কাজ করবে। ফলে আপনার রক্তে চিনির মাত্রা সাৎ করে বাড়বে না। or you have high blood sugar, after you eat, go for a walk for 20 minutes. And you want আর যদি আপনি অত্যন্ত মোটা হন এবং বা আপনার টাইপ 2 ডায়াবেটিস থাকে এবং আপনার রক্তে অতিরিক্ত চিনি রয়েছে, এই অবস্থা হয়, তাহলে আপনি খাওয়া শেষ করে এই উপায় প্রথমত খেয়ে এবং তারপরে খাওয়া শেষ করে ২০ মিনিট হাঁটতে চলে যান। ২০ মিনিট হাঁটলে এই ভাত যে শেষে যে অল্প পরিমাণ ভাত আপনি খেয়েছেন, তার কারণে যে অতিরিক্ত চিনি রক্তে বেড়ে গিয়েছিল, সেই চিনিটা খরচ হয়ে যাবে। সেই চিনিটা আপনার পেশি শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করে ফেলতে পারবে। ফলে আপনি এই অতিরিক্ত চিনির সমস্যায় ভুগবেন না। have high blood sugar. It's really easy. You don't have to be a massive biohacker scientist to So do. তিনি বললেন যে এই ঘটনাটি বা এই কাজটি আসলে এতই সহজ এবং এটা করার জন্যে আপনাকে কোন রকম বিজ্ঞানী যে হতে হবে তা নয়। the order that you eat your food in will also help with like your spike in glucose. Absolutely. And উপস্থাপিকা জিজ্ঞেস করলেন যে তার মানে যে আপনি কোন ধারায়, কোন ক্রমে খাবারগুলো খাচ্ছেন সেই ক্রমটাও আসলে আপনার রক্তে কতটা চিনি আসবে সেই ব্যাপারটিকে আম প্রভাবিত করতে পারে এবং তার জবাবে ডেভ অ্যাসপ্রে বললেন যে নিশ্চয়ই সেটা করবে। protein has to come first because most of us are so protein deficient. প্রোটিনটাকে সবার আগেই খেতে হবে। কারণ হচ্ছে আমরা সবাই আ প্রোটিন আমাদের সকলের মধ্যেই আসলে প্রোটিনের ঘাটতি রয়েছে। তো এই ক্ষেত্রে আরেকটু তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যে প্রোটিন কিন্তু আমাদের দেহের জন্যে সবথেকে গুরুত্বপূর্ণ আম উ পুষ্টি উপাদান। কারণ আপনার দেহটা প্রোটিন দিয়েই তৈরি। আপনার নখ, আপনার দাঁত, আপনার হাড্ডি, তারপরে ত্বক, পেশি সমস্ত কিছুই আসলে প্রোটিন দিয়ে তৈরি। এমনকি আমরা চর্বি যাকে বলি, চর্বিকে ধারণ করার জন্যে যে কোষগুলো, সেইগুলোও আসলে প্রোটিন দিয়ে তৈরি। তো প্রোটিনের ঘাটতি পড়লে আমাদের দেহে সেজন্য খুবই অসুবিধা। তা আমাদেরকে সেজন্যে প্রোটিনটাকে সবথেকে গুরুত্ব দিয়ে সবার আগে খেতে হবে। You should be eating 1 gram of animal protein per pound of body weight. It's এবং তিনি বললেন প্রত্যেকের তার দেহের যে ওজন, সেই ওজনের প্রতি পাউন্ডের জন্যে ১ গ্রাম করে প্রোটিন খেতে।
সেই হিসাবে কেজিতে যদি আমরা হিসাব করি তাহলে আসবে প্রতি কেজি দেহ ওজনের জন্যে আপনার ২.২ গ্রাম প্রোটিন খেতে হবে। তবে যদি কেউ অত্যাধিক মোটা হন, ওজন যদি খুব বেশি থাকে তাহলে তাদের ক্ষেত্রে অবশ্য অনেকে রেকমেন্ড করেন যে তাদের উচ্চতার জন্য যে আদর্শ ওজন, সেই আদর্শ ওজনকে ২.২ দিয়ে গুণ করলে যত গ্রাম হবে তত গ্রাম প্রোটিন তাদের খাওয়া উচিত। তো আম এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা প্রোটিনকে অনেক সময় মাংসের সঙ্গে বা মাছের সঙ্গে গুলিয়ে ফেলি। আপনি ১০০ গ্রাম মাছ খেলে বা মাংস খেলে কিন্তু আপনি ১০০ গ্রাম প্রোটিন পাচ্ছেন না। একেকটা খাবারের মধ্যে একেক মাত্রায় প্রোটিন থাকে এবং আ সেই মাত্রা জেনে তারপরে আপনাকে আ ডিস ই করতে হবে কতটা প্রোটিন আমি খাচ্ছেন সেটা নিশ্চিত করতে হবে। যেমন গরুর মাংসে উম একটা হিসেবে সাধারণত ১০০ গ্রাম গরুর মাংসে ৫৫ গ্রাম বা ৫২ গ্রাম পরিমাণ আম প্রোটিন থাকে। তো বুঝতেই পারছেন যে গরুটা আসলে কিভাবে বড় হয়েছে, কোন দেশের গরু, আম গরু খাওয়া-দাওয়া কি খেয়েছে, এর উপর ভিত্তি করে এই যে শতাংশ মানটা একটু এদিক-সেদিক হতে পারে। তো কিন্তু ১০০ গ্রাম মাংস খেয়েছেন বলেই আপনার যে প্রোটিনের চাহিদা মিটে গিয়েছে সেরকম ভাবার উপায় নেই। কারণ ১০০ গ্রাম মাংসের মধ্যে প্রোটিন থাকবে এইরকম একেকটা খাবারের জন্য একেক রকম কিন্তু গরুর উদাহরণটা দিয়ে আমি বলছি যে হয়তো আপনি যে গরুর মাংসটা খাচ্ছেন সেটাতে হয়তো ৫২ গ্রাম প্রোটিন রয়েছে যদি আপনি ১০০ গ্রাম মাংস খান। It's hard to do that. It's hard to do That's that. very Yeah. hard. That's a Yeah. lot of meat. And if এবং যে হিসেবটা তিনি মাত্র বললেন, তিনি সঙ্গে স্বীকার করলেন যে এই হিসেব মতন খাওয়াটা আসলে অত্যন্ত কঠিন। দুটো কারণে। এক হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে তো আসলে জিনিসের দাম বেশি, গরুর মাংসের দাম বেশি বা মাছ, মাংস সবগুলিরই তুলনামূলকভাবে দাম বেশি, ডিমের দাম বেশি। তো সেই কারণে আমাদের পক্ষে এগুলো খাওয়া কঠিন হয়ে দাঁড়ায় ১ নম্বর। আরেকটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে আ একই সঙ্গে আসলে এত প্রোটিন আমরা খেতেও পারি না। যেমন আপনি যদি ঠিক করেন যে দৈনিক দিনের যতটা প্রোটিনের চাহিদা আপনার সেটা আপনি এক বেলায় খেয়ে নেবেন, এটা প্রায় অধিকাংশ মানুষের পক্ষেই অসম্ভব। অধিকাংশ মানুষই এতটা প্রোটিন এক বসায় খেতে পারে না। তো যেটা করতে হয় সেজন্যে বা অনেকেই যেটা রেকমেন্ড করেন সেটা হচ্ছে কমপক্ষে ২ বেলা খাওয়া। কমপক্ষে ২ বেলা খাওয়া, ৬ ঘন্টা সময়ের মধ্যে এই খাওয়াটা খেয়ে নেওয়া। তো এই ২ বেলা খাওয়ার মধ্যে আপনি যেটা করবেন, ১ম বেলায় আ খানিকটা প্রোটিন খাবেন, ২য় বেলায় বাকি যে প্রোটিনের চাহিদা সেটা মিটিয়ে নেবেন। এবং ২ বেলা খাবারের মধ্যে যদি ৬ ঘন্টার তফাৎ থাকে, তাহলে মোটামুটি অ্যাম অ্যা আপনার জন্য সেটা সবথেকে ভালো ফল পাওয়া যাবে আশা করা যায়। কোথায় গেল? if you're on Ozempic or something similar, you have to do that because you'll be nauseous all the time, but you eat that first. Otherwise, you lose all your muscle mass. তিনি বললেন, যদি কেউ Ozempic যে ঔষধটি এসেছে, সেই ঔষধ ব্যবহার করেন, আম তাহলে তাদের জন্যে এই এই প্রোটিনটাকে বেশি করে গুরুত্ব দিয়ে খাওয়াটা অতি জরুরি। কারণ হচ্ছে তারা সবসময়ই এই ঔষধের প্রভাবে নশাস ফিল করেন। অর্থাৎ বমি, বমি ভাব তাদের থাকে। ফলে তারা কোনো খাবার খেতে পারেন না। তো আ যদি এই খেতে পারেন না অবস্থায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাবার, সেটা না খেয়ে অন্য খাবারগুলো খেয়ে তিনি পেট ভরান, তাহলে তার দেহে পুষ্টির অভাব পড়বে। তো সেজন্যে তাদেরকে অবশ্যই প্রোটিনটাকে সবার আগে খেয়ে প্রোটিনের চাহিদা মেটানোর চেষ্টা করতে হবে। তো এই ক্ষেত্রে আরো একটু বলে রাখি, এটা ভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্য। কিন্তু অনেকেই আমরা এই বলি আমাদের গ্যাস হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে, আমাদের বুক জ্বালা-পোড়া করে। তো এবং বুক জ্বালা-পোড়া করলেই অনেকে আমরা বাজার থেকে ওই অ্যান্টাসিড বা এই জাতীয় ঔষধগুলো কিনে খাওয়া শুরু করে দিই। আবার অনেকে অ্যাম ডাক্তারের পরামর্শ নিয়ে অথবা কখনো, কখনো ডাক্তারের পরামর্শ ছাড়াই অমিপ্রাজল বা এই যে প্রাজল থাকে যেই ওষুধগুলোর নামের শেষে ইসোমিপ্রাজল, ওমিপ্রাজল এরকম আরো অনেকগুলো আছে। সেই ঔষধগুলো খেতে শুরু করে দেন। এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর ১ম কথা। আ এবং ক্ষতিকর ২ টো কারণে। একটা কারণ হচ্ছে যে যদি এইরকম খাবার এরকম ঔষধগুলো খেয়ে আপনি আপনার পেটের অ্যাসিডের যে শক্তি সেটাকে কমিয়ে ফেলেন, অ্যান্টাসিড খেলে সেটা হবে। তাহলে আপনার পেটে কিন্তু প্রোটিন ঠিক মতন হজম হবে না। প্রোটিনের মধ্যে যে ভিটামিন এবং মিনারেল গুলো আছে, খনিজ লবণগুলো আছে, সেগুলো কিন্তু ঠিক মতন ভাঙবে না। আপনার দেহের যে শোষণযোগ্য পর্যায়ে উপায়ে বা অবস্থায় যাবে না। ফলে আপনি পুষ্টিহীনতায় ভুগবেন। তো
আম আ যদি অ্যান্টাসিড খান তাহলে এই অ্যাসিডের মাত্রা বা অ্যাসিড আপনার পেটের অ্যাসিডকে নষ্ট করে দিয়ে এই ঘটনাটা ঘটে। আর যদি অজেম্পিক তো নয়, ওই যে ওমিপ্রাজল জাতীয় ঔষধ খান, তাহলে যেটা হবে যে আপনার অ্যাসিড উৎপাদনই কমে যায় দেহে। অ্যাসিড উৎপাদন কমে গেলে পাকস্থলীতে অ্যাসিড আরো কমে যায় এবং সেখানে আপনি যদি প্রোটিন জাতীয় খাবার খান তাহলে সেটা ঠিক মতন হজম হবে না। প্রোটিন এবং প্রোটিনের মধ্যে থাকা যে ভিটামিনগুলো, বি ভিটামিনগুলো ঠিক মতন হজম হবে না। আপনার দেহ সেটাকে শুষে নিতে পারবে না। যে খনিজ লবণগুলো সেগুলোও আপনি শুষে নিতে পারবেন না। তো এবং তাছাড়া আরেকটা সমস্যা যেটা হয় যে যখন এই আমরা বাইরে থেকে কৃত্রিমভাবে আমাদের পেটের অ্যাসিড উৎপাদন বন্ধ করার চেষ্টা করি, দেহ কিন্তু চেষ্টা করে আবার এই অ্যাম বাধাটাকে অতিক্রম করতে। তার মানে দেহ তখন অ্যাসিড উৎপাদনের মাত্রাটাকে তুলনামূলকভাবে বাড়িয়ে দেবার চেষ্টা করে। আর সেইজন্যেই আবার অমিপ্রাজল জাতীয় ঔষধ যদি কেউ দীর্ঘদিন ধরে খেয়ে এসেছেন এমন হয়, তাহলে প্রথমত আপনি আপনার পায়ে কুড়াল মেরেছেন। কিন্তু সেটাকেও যদি এখন বাদ দিয়ে দিই, কারণ পিছনের ঘটনা এটাকে কিছু করা যাবে না। সেটাকে যদি বাদ দিয়ে দিই, আপনি কিন্তু এখন চট করে অমিপ্রাজল খাওয়া বন্ধ করবেন না। কারণ আজকে যদি হঠাৎ করে বন্ধ করে দেন, তাহলে দেহ যে অতিরিক্ত অ্যাসিড তৈরি করার চেষ্টা করছিল, সেটা আজকেও সে করবে। তখন আপনার পেটে সাংঘাতিক মাত্রায় অ্যাসিড আসবে। যেটা আপনার হজম প্রক্রিয়াতে গন্ডগোল বাধাবে, আপনার বুক জ্বালা-পড়া আরো বাড়াতে পারে। তো অমিপ্রাজল যদি কেউ ২ সপ্তাহ ৩ সপ্তাহ ধরে খেয়ে থাকেন বা তারও বেশি সময় ধরে খেয়ে থাকেন, তাহলে তাকে এটা বন্ধ করতে হবে ধীরে, ধীরে। আপনি হয়তো প্রতিদিন একটা খাচ্ছিলেন, সেটা জায়গাতে আম আপনি হয়তো প্রতিদিন অর্ধেক করে খেলেন। তারপরে হয়তো ১ দিন পর, পর একটা বা ১ দিন পর, পর অর্ধেক খেলেন। তারপরে ২ দিন পর অর্ধেক খেলেন। এইভাবে করে জিনিসটাকে কমিয়ে আনতে হবে। নয়তো আপনি হঠাৎ করে অনুভব করবেন যে আপনার পেটে আসলে অ্যাসিড উৎপাদনের মাত্রা সাংঘাতিকভাবে বেড়ে গিয়েছে, যেটা কিনা অত্যন্ত আম বেদনাদায়ক একটা অবস্থা আসলে। তো যাই হোক, এই আলোচনায় আপনাদেরকে আমি বোঝাবার চেষ্টা করছিলাম যে যদি কারো কেটোজেনিক ডায়েট করতে ইচ্ছে না হয়, যদি কেউ ভাত না খেয়ে অ্যা থাকতে না পারেন, ভাত না খেলে আপনাদের যদি ঘুম না হয়, মনের মধ্যে যে শান্তি সেটা না পান, তাহলেও আপনারা কিন্তু সুস্বাস্থ্য রক্ষা করার জন্যে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। ১ম এ খাবেন মাছ, মাংস, ডিম যেগুলো আছে সেগুলো বেশি করে। তারপরে খাবেন শাকসবজি এবং সবশেষে ভাত। তো আম শাকসবজি, ভাত মিশিয়ে খাওয়া যায়, কিন্তু ভাতটাকে সবশেষে রাখলে সেটা খাওয়ার পরিমাণ সবথেকে কম হবে। যদি আপনি সালাদ খেতে চান তাহলে সেটাকেও ভাত খাওয়ার আগে খেয়ে নিলে তারপরে ভাতটা খান, সেটা বেশি আ উপকার হবে। এবং তারপরেও যদি আপনার রক্তে চিনির মাত্রা বেড়ে থাকে তাহলে হেঁটে সেটাকে সমাধান করবেন। আশা করি বুঝতে পেরে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে ভবিষ্যতেও আমার এইরকম যে ভিডিওগুলো আমি করব সেগুলো আপনারা সম্পর্কে জানতে পারবেন। আর ওই যে বেল আইকনটা থাকে সেটাকে একটা ক্লিক করে রাখলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনারা এই সম্পর্কে জানতে পারবেন। আর সঙ্গে, সঙ্গে আমার ভিডিওগুলোকেও YouTube মনে করবে যে এগুলো গুরুত্বপূর্ণ। তো সেইভাবে আপনারা আমাকে সহায়তা করলে অ্যা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। তো আজকে এইখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।